এই যে জমিদারের বেটি, ঘুম থেকে কি উঠবি না? বেলা কয়টা বাজে? হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ। জাহানারা বেগম রান্নাঘর থেকে চেঁচাতে চেঁচাতে ঘরে ঢুকলেন। বেলা বাজে 11টা, অথচ ঘরের এখনো পর্দা দেয়া, যার কারণে ঘরে আলো প্রবেশ করতে পারছে না। ঘর আবছা অন্ধকারে ঘেরা। তিনি চেঁচাতে চেঁচাতে জানলার পর্দা মেলে দিয়ে জানলাও খুলে দিলেন। কি ব্যাপার আয়াত, আমার কথা কি কানে যাচ্ছে না? এবার না উঠলে কিন্তু রান্নাঘর থেকে খুন্তি নিয়ে এসে বাড়ি দেব। ওঠ। মায়ের চেঁচামেচিতে আড়মোড়া ভেঙে উঠে বসলো আয়াত। হাই তুলতে তুলতে বলল, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তুমি তো জানো আম্মু, আমার ঘুম বেশি। ফজরের নামাজের পর একটু না ঘুমালে সাথে মাথা ভার হয়ে থাকে, কোনো কাজ ঠিক মতো করতে পারি না। জাহানারা বেগম চিল্লিয়ে বললেন, এটাকে একটু ঘুম বলে? সকাল 11টা বাজে। আর এটা তো একদিনকের ঘটনা নয়, রোজকারের ব্যাপার হয়ে গিয়েছে এটা। যে স্কুল ছুটি দিয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, আর 11টায় ওঠা শুরু করেছিস? মেয়ে মানুষ এত বেলা অবধি ঘুমায়? আজ কাম করবে কে? সেই সকাল থেকে একা একা সব কাজ করে যাচ্ছি। আয়াত মাকে উদ্দেশ্য করে বলল, এভাবে কেন বলছো আম্মু? আমি কি ঘরে কাজ করি না? মানলাম একটু দেরিতে ঘুম থেকে উঠি, কিন্তু ঘুম থেকে উঠে তো সব কাজ করি, তাই না? তুমি তো জানো আমার ঘুম কতটা প্রিয়। এই ঘুমটাই তো কমাতে পারছি না। এত ঘুম কই থেকে যে আসে আমি নিজেও জানি না। ওনাদের কথার মধ্যেই রুমে প্রবেশ করেন সালিহা বেগম, আয়াতের দাদি। উনি রুমে এসে বলেন, এই মাইয়া এখনো ঘুমাইয়া আছে? বেলা কয়টা বাজে? মাইয়া মানুষের এত কিসের ঘুম? মাইয়া মানুষ সকাল সকাল উইটা সব কাম কাজ করব, এটাই তো নিয়ম। তুমি মাইয়ারে শাসন করো না জাহানারা? এমন চলতে থাকলে এই মাইয়া তোমাগো মাথায় উঠটা নাচবো, মাইয়ার জাত ঘরের কাম কাজ করব, এটাই তো আসল। আর এরে দেহ বেলা 11টা পর্যন্ত ঘুমায়। কার কাছে বিয়া দিবা এরে? 2 দিন পর লাথি দিয়ে বাইর কইরা দিব এমন কুইরা মেয়ারে। আয়াত মাথা নিচু করে সব শোনে, কোনো জবাব দেয় না। সে চুপচাপ বিছানা থেকে উঠে বিছানা গুছিয়ে রেখে ফ্রেশ হতে চলে যায়। সাবিরা মেহরিস আয়াত এই বাড়ির বড় ছেলে সৈফুদ্দিন সাহেবের মেয়ে। তার 2 সন্তান, প্রথম সন্তান আয়াত এবং দ্বিতীয় সন্তান তানজিম। তাদের পরিবারের চিন্তাধারা পুরনো দিনের মানুষের মতো। এত আধুনিক যুগে এসেও তাদের চিন্তাধারার কোনো পরিবর্তন ঘটেনি। তাদের পরিবারে মেয়েদের কোনো গুরুত্বই দেওয়া হয় না। মেয়ে তারা বেশ অপছন্দ করেই বলা যায়। সালিহা বেগমের 2 ছেলে 1 মেয়ে। তার 4তলা বাড়িটিতে নিচতলায় থাকেন সালিহা বেগম। বয়স পাড়ায় চলাফেরার সুবিধার্থে সে নিচতলা বাছাই করে নিয়েছেন। আয়াতরা থাকে 2 তলায় এবং তার বাকি 2 চাচা থাকে নিচ এবং 4 তলায়। তার ফুপিকেও বিয়ে দেওয়া হয়েছে তাদের এলাকাতেই। তাদের বাসা থেকে ফুপির শ্বশুরবাড়ির দূরত্ব মাত্র 6-7 মিনিট। তিনি প্রায় প্রতিদিনই এই বাড়িতে আসেন। মা এবং মেয়ে মিলে বাড়ির সব ফয়সালা দিয়ে থাকেন। 3 ভাইয়ের একটা মাত্র বোন হওয়ায় তার কথাকে অনেক গুরুত্ব দেন সকল ভাইয়েরা। সৈফুদ্দিন সাহেবের বিয়ের 2 বছর পর তার প্রথম সন্তান হয়। তারা সবাই অনেক আশা নিয়েছিল ছেলে হবে, কিন্তু তাদের আশা নিরাশায় পরিণত হয় যখন দেখে মেয়ে সন্তান হয়েছে। সকলের মুখ অন্ধকার হয়ে যায়। সালিহা বেগম তো জাহানারা বেগমকে দিন রাত যা তা কথা শোনাতে থাকেন। সৈফুদ্দিন সাহেব তো 3 দিন নিজের মেয়ের চেহারাই দেখেননি। আস্তে আস্তে সময় পার হতে থাকে। ছোট আয়াতকে তেমন কেউ আদর করতো না, শুধু তার মা ছাড়া। তার বাকি 2 চাচার ও প্রথম সন্তান ছেলে হয়, যা দেখে সালিহা বেগম খুশিতে আত্মহারা হয়ে যান। সৈফুদ্দিন সাহেব অনেক চুপচাপ হয়ে যান। তার ছোট 2 ভাই, তার ছেলে সন্তান আছে, কিন্তু তার একটি ছেলে সন্তান নেই। তার বংশ তাহলে কে পরিচালনা করবে? এবারে সালিহা বেগমের পাশাপাশি সৈফুদ্দিন সাহেবও জাহানারা বেগমকে নানান ধরনের কথা শোনান। তার একটি ছেলে সন্তান হলো না, তার বংশ কে চালাবে? মেয়ে মানুষ বোঝা কিভাবে, কি করবে? ধীরে ধীরে জাহানারা বেগমের মানসিক চাপ বাড়তে থাকে। সেও আয়াতকে আদর এবং স্নেহ করা কমিয়ে দেন। তাও দিন মোটামুটি ভালোই যাচ্ছিল আয়াতের। আয়াতের যখন 9 বছর বয়স, তখন তার ভাই হয়। নাম রাখা হয় তানজিম। সেদিন সাইফুদ্দিন সাহেবের খুশি দেখার মতো ছিল। পরিবারের সবাই তানজিমকে নিয়ে মাতামাতি শুরু করে এবং অবহেলার পাত্রী হয়ে রয় আয়াত। বর্তমানে আয়াতের বয়স 17 বছর এবং তানজিমের বয়স 8 বছর।
আয়াত কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়েছে। গত সপ্তাহে রেজাল্ট বের হয়েছে। সে A+ পেয়েছে। কিন্তু এতে তার পরিবারের কেউ খুশি নয়। মেয়ে মানুষ A+ পাক আর যাই পাক না কেন, দিন শেষে যাবে পরের বাড়ি। অথচ তানজিম লেখাপড়ায় ভালো না, কোনো রকম টেনে টুনে পাশ করে। তাও পরিবারের মানুষ তার উপরে বেশ সন্তুষ্ট। তানজিম কিছু চাওয়ার আগেই তার সামনে হাজির করে পরিবারের সবাই। তাকে একদম আহ্লাদে মাথায় তুলে নাচে। তার করা কোনো দোষী অন্যায় নয়, কিন্তু আয়াত ছোট কোনো ভুল করলেও সেটা বিশাল বড় অন্যায় হয়ে দাঁড়ায়। ফ্রেশ হয়ে এসে আয়াত নাস্তা করে নেয়। তারপরে মায়ের সাথে সাথে সব কাজ করে দেয়। ঘর গোছানো, কাপড় ধোয়া, সব কাজ আয়াত নিজেই করে। সব কাজ শেষ করে আয়াত গোসল সেরে জোহরের নামাজ আদায় করে দেয়। জাহানারা বেগমের বাটন ফোনে কল আসে। তিনি ধরে কথা বলে আয়াতের দিকে ফোন এগিয়ে দিলেন। তোর বান্ধবী শুভা ফোন করেছে, নে কথা বল। আয়াত ফোনটা নিয়ে কথা বলা শুরু করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই আয়াত? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কলেজে ভর্তির তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তুই আন্টি আঙ্কেলের সাথে কথা বলেছিস এই ব্যাপারে? না, এখনো বলিনি, আজকে বলবো ভেবেছি। তাড়াতাড়ি আমাকে জানা, কারণ আমি চাচ্ছিলাম একসাথে ফর্ম ফিল আপ করতে, যাতে যাতে এক কলেজে ভর্তি হতে পারি। আমি কথা বলে তোকে জানাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো বিশ্রাম নিচ্ছে। বিকেলে আসরে আজান দিলে আয়াত অজু করে নামাজ পড়ে নেয়। তার বাবাও নামাজ পড়ে এসে রুমে বসেছেন। তার দাদি ফুপিও আছেন রুমে। সবাই মিলে কথা বলছেন। আয়াত দরজায় টোকা দিয়ে সালাম দিয়ে রুমে প্রবেশ করে। সাইফুদ্দিন সাহেব প্রশ্ন করেন, কিছু বলবে? আয়াত কিছুক্ষণ আমতামতা করে সাহস সঞ্চয় করে। তারপর আস্তে করে বলে, আমাদের তো পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। আগামীকাল থেকে কলেজে ভর্তি ফর্ম ফিল আপ শুরু হবে, তাই জিজ্ঞেস করলাম কি করব। সাইফুদ্দিন সাহেবকে কথা বলতে না দিয়ে সালেহা বেগম চেঁচিয়ে ওঠেন, কি করবা জিজ্ঞেস করার কি আছে? ঘরে বসে থাকবা চুপ করে। কোনো কলেজ টলেজ যাওয়া লাগবে না, যাওয়া হবেও না। মাইয়া মানুষের এত কিসের পড়ালেখা? ম্যাট্রিক পাস করছো, বহুত হয়েছে। ভবিষ্যতে নিজের বাচ্চা কাচ্চাদের পড়াইতে পারবা। কোনো কলেজে যাওয়া চলবো না। এমনি উঠতি বয়স, কোনো আকাম কুকাম করে ফেলবা, বলা তো যায় না। আয়াত মাথা নিচু করে আস্তে করে বলে, তুমি কি আমাকে এই চিনো দাদি? তোমার নাতনি কেমন তুমি কি জানো না? তোমার কি আমার উপর বিশ্বাস নেই? সালিহা বেগমকে বলতে না দিয়ে এবার আয়াতের ফুপি রেহানা আক্তার বলে ওঠেন, এই বয়সে এমনি ছেলে মেয়েদের চোখ রঙের চশমা লাগে। এই বয়সে এমনি ছেলে মেয়েদের রঙিন চশমা লাগে। নতুন পাকনা গজায়, কে কখন কি করে ফেলে বলা মুশকিল। আর এমনিও মাইয়া মানুষের জাত, এত ডিল দেওয়া ভালো না। কি হবে এত পড়াশোনা করাইয়া? মেট্রিক পাস করছে, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা লাগবো। আমি তো আজকে খোঁজ লাগানো শুরু করতেছি ভালো ছেলের। আয়াত অনেক আশা নিয়ে বাবার উত্তরের অপেক্ষায় আছে। তাকে নিজের দিকে তাকাতে দেখে সাইফুদ্দিন সাহেব বলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তোমার দাদি ফুপি কি বললো শুনতে পাওনি? নিজের মাথা থেকে কলেজের পড়ার চিন্তা ঝেড়ে ফেলো, যাও। আয়াত চুপচাপ রুম থেকে মাথা নিচু করে বের হয়ে যায়। পরিবারের উপর কথা বলার সাহস তার কোনো কালেই ছিল না। নিজের রুমে এসে নীরব এসে চোখের পানি ফেলতে থাকে। ইউনিভার্সিটির বড় হলরুম, ঠিক তার মাঝ বরাবর একটি বক্সিং রিং তৈরি করা। এটি একটি বর্গাকার প্ল্যাটফর্ম, যা সাধারণত দড়ি দিয়ে ঘেরা থাকে। এটির চারপাশে খুঁটি থাকে। এটি মূলত জমিন থেকে 4 ফুট উচ্চতায় তৈরি করা হয়। এই বক্সিং রিং এর মধ্যে ক্যানভাস বিছানো থাকে। চারিদিকে ঘেরা দড়িগুলো বক্সারদের বক্সিং রিং থেকে বের হতে বাধা প্রদান করে। চারপাশে শত শত শিক্ষার্থীদের ভিড়। সবার মুখে শুধু একটাই নাম, তৈমুর আইদিন অভ্র। তারা সবাই অপেক্ষায় আছে কখন তৈমুর আইদিন অভ্র আসবে আর তারা একটি চমৎকার বক্সিং ম্যাচ দেখবে। একটি রুমে বক্সিং শর্টস, টি শার্ট এবং পায়ে বক্সিং কেটস পরে বসে আছে তৈমুর। হাতে বক্সিং গ্লাভস পরাকালীন রুমে প্রবেশ করে তার কোচ আদনান। আদনান তৈমুরকে প্রশ্ন করে, তুমি কি প্রস্তুত ম্যাচের জন্য? তৈমুর গ্লাভস পরা শেষ করে আদনানের সামনে দাঁড়িয়ে উত্তর দেয়, তৈমুর আইদিন অভ্র সর্বদাই প্রস্তুত। আদনান মুচকি হেসে মাউথগার্ডটা তৈমুরের দিকে এগিয়ে দেয়। তৈমুর নিয়ে সেটা মুখে পড়ে নেয়।
এটা দাঁতকে বক্সিং এর সময় সুরক্ষিত রাখে। আদনান নিজে তৈমুরকে মাথায় হেডকাট পরিয়ে দেয় এবং বলে, চলো সবাই, তোমাকে এক পলক দেখার জন্য অপেক্ষা করছে। তৈমুর রুম থেকে বের হয়ে সোজা বক্সিং রিংয়ের দিকে এগিয়ে যায়। সে যাওয়ার সাথে সাথে স্পটলাইট তার উপরে পড়ে। পুরো হল রুমে শুধু একটাই ধ্বনি শোনা যায় এবং তা হলো তৈমুর আইদিন অভ্র। সবার হৈহুল্লোড়ের মধ্য দিয়েই তৈমুর বক্সিং রিংয়ে প্রবেশ করে। তার কিছুক্ষণের মধ্যেই আমানও প্রবেশ করে। আমান তৈমুরের প্রতিদ্বন্দ্বী। তারা একে অপরের বিরুদ্ধে লড়বে আজ। মোট 5টি রাউন্ড নির্ধারণ করা হয়েছে আজ। প্রত্যেকটি রাউন্ডের সময়সীমা 3 মিনিট। প্রত্যেকটি রাউন্ডের স্কোর 10 করে। 5 রাউন্ড শেষে যে বেশি স্কোরের অধিকারী হবে তাকে বিজয়ী বলে গণ্য করা হবে। পরিবেশ অনেক বেশি উত্তেজিত হয়ে উঠেছে। সবাই তীব্র আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বক্সিং ম্যাচ শুরু হওয়ার। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রেফারি বাঁশি ফু দিলেন। শুরু হয়ে গেল আমান এবং তৈমুরের মধ্যে লড়াই। দুজনে একত্রে একে অপরকে ঘুষি দিয়ে আঘাত করছে। দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা। প্রথম রাউন্ড কে জিতবে? কেউ কারো থেকে কোনো অংশে কম না। দুইজনই সুঠাম দেহের অধিকারী। তাদের দুইজনেরই ওজন 80 কেজি। বক্সিংয়ের নিয়ম অনুযায়ী দুইজন প্রতিযোগীর সমান ওজন থাকা প্রয়োজন। লড়াইয়ের এক পর্যায়ে তৈমুরের ঘুষিতে তাল সামলাতে না পেরে আমান পড়ে যায়। সেই সাথে প্রথম রাউন্ডের 3 মিনিটও শেষ হয়। রেফারি বাঁশি ফু দিয়ে জানান দেন সেই বার্তা। প্রথম রাউন্ডে তৈমুর 10 পয়েন্ট পায় এবং আমান পায় 9 পয়েন্ট। আমানকে স্বাভাবিক হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিয়ে পুনরায় ম্যাচ শুরু হয়। এবার দ্বিতীয় রাউন্ডের শুরুতেই আমান তৈমুরের উপরে ঘুষির বৃষ্টি শুরু করে। আমান একপাক্ষিক তৈমুরকে ঘুষি মারতে থাকে, যার প্রতিবাদে তৈমুর মারার সুযোগ পাচ্ছিল না। এরই মাঝে রেফারির বাঁশি শোনা যায়, যা নির্দেশ করে তাদের থামার কারণ। তৃতীয় রাউন্ড ও শেষ। এবার আমান 10 পয়েন্ট পায় এবং তৈমুর পায় 8 পয়েন্ট। দুজনেই বেশ ক্লান্ত হয়ে যাওয়ায় 5 মিনিট ব্রেক দেওয়া হয় তাদের। তৈমুর বক্সিং রিংয়ের কিনারে এসে বসে পড়ে। আদনান দৌড়ে আসে তার কাছে এবং 1 বোতল পানি দেয় পান করার জন্য। তৈমুর হেড এবং মাউথগার্ডটা খুলে ফেলে, মাথায় পানি ঢেলে তারপরে পানি পান করে। আদনান চুল মোছার জন্য তাকে টাওয়াল এগিয়ে দেয়। ফর্সা শরীরে জায়গায় জায়গায় আঘাতের কারণে লালচে হয়ে আছে। আদনান তৈমুরকে বলে, তুমি মাথা ঠান্ডা রাখো তৈমুর, একদম উত্তেজিত হওয়া চলবে না। ভুলে যেও না, এটা শুধু শক্তির খেলা নয়, এখানে বুদ্ধিও খাটাতে হয়। তোমাকে শক্তি প্রয়োগের পাশাপাশি কৌশল ও অবলম্বন করতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? তৈমুর মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, জি কোচ, আমি বুঝতে পেরেছি। আদনান তৈমুরের পিঠ চাপড়িয়ে তাকে সাহস দেয় এবং বলে, আমি তোমার উপর আস্থা রাখি, আমি জানি তুমি জিতবে। তৈমুর মুচকি হেসে উত্তর দেয়। ইনশাআল্লাহ। এইভাবে তৃতীয় রাউন্ড শুরু হয়। এখানে দুজনেই সমানভাবে লড়ছিল। তাদের লড়াইয়ের মধ্যে দিয়েই তৃতীয় রাউন্ড শেষের বাঁশি বেজে যায়। এখানে তাদের দুইজনকেই সমান পয়েন্ট দেওয়া হয় 10 করে। চতুর্থ রাউন্ডের শুরু থেকেই তৈমুর একতরফা আমানকে ঘুষি দিতে থাকে। বিভিন্ন কৌশল অবলম্বন করে সে আমানকে আটকিয়ে ফেলে, যার ফলে আমান পাল্টা জবাব দিতে পারছিল না। এই রাউন্ডের শেষে তৈমুর 10 পয়েন্ট পায় এবং আমান পায় 9 পয়েন্ট। এবার ফাইনাল রাউন্ড। যে জিতবে সেই হবে বিজয়ী। সবার মধ্যে টান টান উত্তেজনা। কি হতে পারে, কে জিততে পারে বলা যাচ্ছে না। দুইজনের স্কোর অনেকটা কাছাকাছি। এখন ফাইনাল রাউন্ড খেললেই বিজয়ী নিশ্চিত করা যাবে। টান টান উত্তেজনার মধ্য দিয়েই শুরু হয় ফাইনাল রাউন্ড। এইবারে দুজনেই নিজের সর্বোচ্চটা দিচ্ছে জেতার জন্য। দুইজনেই একে অপরের বিরুদ্ধে কৌশল অবলম্বনে ব্যস্ত। দেয়ালে সুবিশাল ঘড়ির কাঁটাটা জানান দিচ্ছে আর মাত্র 30 সেকেন্ড বাকি। সম্পূর্ণ হলরুম নিস্তব্ধ, কারো মুখে কোনো শব্দ নেই। ঘড়ির কাঁটা যখন জানান দিচ্ছে আর মাত্র 10 সেকেন্ড বাকি, তৈমুর নিজের সর্বশক্তি দিয়ে আমানকে ঘুষি মারে। আমান তাল সামলাতে না পেরে পড়ে যায়। ওঠার চেষ্টা করার পরও সে উঠতে পারে না। সেই সাথে 3 মিনিটে শেষের বাঁশি বেজে যায়। রেফারি তৈমুরের হাত ধরে তাকে উপরে তোলে, বিজয়ী ঘোষিত করে তাকে। পুরো হলরুম জুড়ে একটা আওয়াজই শোনা যায়, তৈমুর আইদিন অব্র। পুরস্কার নিয়ে সে হলরুম ত্যাগ করে তৈমুর। প্রতিযোগীদের জন্য বরাদ্দকৃত রুমে এসে ওয়াশরুমে ঢোকে গোসলের উদ্দেশ্যে। শাওয়ার ছেড়ে দিতেই পানি এসে পড়ে তার গায়ে। প্রত্যেকটি পানির ফোঁটা শরীরের ব্যথার জায়গাগুলোতে তীব্র ব্যথা সৃষ্টি করছে। চোখ বুজে সে সব ব্যথা সহ্য করে নেয়। ফ্রেশ হয়ে বের হতেই দেখে তার বন্ধুরা তার জন্য অপেক্ষা করছে। শাওন, সিফাত, সাগর, নাজিম এবং সে, তারা 4 বন্ধু।
একজন আরেকজনকে ছাড়া চলতেই পারে না। সুখে দুঃখের সাথী তারা একে অপরের। শাওন তৈমুরকে বের হতে দেখে লাফিয়ে পড়ল তার উপরে এবং বলল, অভিনন্দন বন্ধু, তুই জিতে গেছিস। আমি জানতাম তুই জিতবে। তৈমুর শাওনকে নিজের থেকে সরিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলে, অভিনন্দন দেবী ভালো কথা, মুখে দেওয়া যায় না? গায়ের উপর উঠে পুরুষ কেন? এটা কেমন স্বভাব? শাওন দাঁত কেলিয়ে এসে বলল, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ বন্ধু, তুই বুঝবি না কারণ তোর মধ্যে কোনো প্রকার রসকস নেই। তৈমুর প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল। বোঝার দরকার নেই, আমি এমনই ঠিক আছে। নাজিম বলল। দোস্ত, তুই যে জিতলি, ট্রিট দিবি না আমাদের? নাজিমের কথায় তাল মিলিয়ে সিফাতও বলল। হ্যাঁ হ্যাঁ দোস্ত, ট্রিট কিন্তু দিতেই হবে। তৈমুর তাদের সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ইউনিভার্সিটির পাশের রেস্টুরেন্টে চল, আজ তোর কোথাও নিয়ে যেতে পারবো না, শরীর প্রচণ্ড দুর্বল লাগছে আজকে। শাওন কাউকে বলতে না দিয়ে নিজে লাফিয়ে উঠে বলল। হ্যাঁ হ্যাঁ চল, পাশের রেস্টুরেন্টে যাই, আমাদের কোনো সমস্যা নেই। কি বলিস তোরা? বাকি সবাইও সায় জানায়। সবাই একত্রে রওনা হয়। রেস্টুরেন্টে পৌঁছে সবাই মেনু কার্ড থেকে নানান ধরনের খাবার অর্ডার দেয়। সাগর তৈমুরকে জিজ্ঞাসা করে। তৈমুর ছোট্ট জবাব। সব সময়টা। সাগর ওয়েটারকে বলে, একটা হোয়াইট সস চিজ পাস্তা, একদম ঝালঝাল, এবং একটা স্ট্রবেরি মিল্কশেক। ওয়েটার অর্ডার নিয়ে চলে যায়। নাজিম তৈমুরকে প্রশ্ন করে, আচ্ছা দোস্ত, তুই সব সময় হোয়াইট সস পাস্তা আর স্ট্রবেরি মিল্কশেক নিস কেন বলতো? মাঝে মাঝে তো অন্য কিছুও ট্রাই করতে পারিস। তৈমুর জবাবে বলে, আমার অনেক পছন্দ তাই, আর আমি সবসময় আমার পছন্দকে প্রাধান্য দেই বেশি। তাদের কথার মাঝেই খাবার চলে আসে। সবাই টুকটাক গল্পের মধ্য দিয়ে খাবার খেতে থাকে। আচমকা তাদের টেবিলের সামনে এসে উপস্থিত হয় মাহিরা। মাহিরা ইনিয়ে বিনিয়ে তৈমুরকে বলে, কেমন আছো তৈমুর? আজকে তুমি যা দারুণ ম্যাচ খেলেছো না, তোমাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল জানো। তৈমুর আরাম করে খাচ্ছিল। হঠাৎ এই মেয়ের আগমনে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। মেয়েদের সাথে ঘোরাঘুরি করা, কথা বলা তৈমুরের একদম পছন্দ না। সে প্রচণ্ড বিরক্ত বোধ করে। তার কোনো মেয়ে ফ্রেন্ডও নেই। কিন্তু এই মেয়ে মাহিরা কাঁঠালের আঠার মতো লেগেই আছে। কি বেহায়া মেয়ে, ধমক দিলেও কাজ হচ্ছে না। তাই তৈমুর বিরক্ত হয়ে এখন কোনো কথাই বলে না, রিয়াক্টও করে না। করুক গিয়ে একা একা বক বক, তার কি? তৈমুরকে জবাব দিতে না দেখে মাহিরা আবার বলে, কথা বলছো না কেন তৈমুর? তুমি কি লজ্জা পাচ্ছ? তৈমুর মুখ শক্ত করে বসে আছে। মেজাজ তার প্রচণ্ড বিগড়ে গেছে। মাহিরা আবার বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। এই ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে আমি, আমাকে পছন্দ করাটাই তো স্বাভাবিক। শাওন পানি খাচ্ছিল। মাহিরার এই কথা শুনে সব পানি মুখ থেকে বের হয়ে মাহিরার গায়ে গিয়ে পড়ল। এই কাহিনী দেখে তৈমুর বাদে বাকি সবাই মুখ টিপে হাসছে। তৈমুর এখনও শক্ত চোখে তাকিয়ে আছে মাহিরার দিকে। আকস্মিক ঘটনায় মাহিরা ভ্যাবা চাকা খেয়ে গেছে। কি থেকে কি হলো, সব কিছু মাথার উপর দিয়ে গেল। মাহিরা রেগে শাওনকে বলল, কি সমস্যা? এভাবে পানি ফেললে কেন তুমি? শাওন হাসি থামিয়ে বলল, আমি কেন ফেলতে যাব? আমি তো ফেলিনি। মাহিরা রাগে গজগজ করতে করতে বলল, তাহলে কে ফেলেছে শুনি? শাওন সোজা সাপটা উত্তর দিল, কেউ ফেলেনি। পানিটা নিচ থেকে বের হয়ে আমার মুখ থেকে লাফিয়ে তোর উপরে পড়েছে। মাহিরা দাঁতে দাঁত পিষে জিজ্ঞাসা করলো, ও আচ্ছা তাই? তা কোন দুঃখে শুনি? শাওন আবারও সোজা সাপটা উত্তর দিল, এত বড় একটা ডাহা মিছে কথা বলছো, তাই পানিটা সহ্য করতে পারেনি। মাহিরা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কিসের মিথ্যা কথা? শাওন বলল, এই যে বললে তুমি নাকি ইউনিভার্সিটিতে সবচেয়ে সুন্দরী মেয়ে। মাহিরা বিরক্তি নিয়ে জবাব দেয়, এতে মিথ্যা কথার কি আছে? এটা তো সত্যি কথা। আমার মতো সুন্দরী আছে নাকি এই ইউনিভার্সিটিতে? শাওন মাহিরাকে ভেঙচি কেটে বলে, জৈনার চেহারা, তার নাম রাখছে আবার পেয়ারা, যত সব। মাহিরা এবারে রাগে চিল্লিয়ে বলল, ভালো হয়ে যাও শাওন। শাওন দাঁত গেলিয়ে হেসে বলে, আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। মাহিরা রাগে বিরক্তিতে সেই মুহূর্তে সেখান থেকে চলে যায়। সব বন্ধুরা এবারে জোরে জোরে হাসতে থাকে। তৈমুর একবার ওদের দিকে তাকিয়ে পুনরায় নিজের খাবারে মনোযোগ দেয়। বসার ঘরে সাইফুদ্দিন সাহেব তার মা সালিহা বেগম এবং বোন রেহানা বেগমের সাথে কথায় ব্যস্ত ছিলেন। জাহানারা বেগম তাদের জন্য নাস্তা তৈরি করছেন এবং আয়াত তাকে সাহায্য করছে। নাস্তা তৈরি হয়ে গেলে আয়াত সেটি নিয়ে বসার ঘরে যায় এবং সবাইকে নাস্তা করতে দেয়। এমন সময় তানজিম আসে।
সে বিকালে বাইরে খেলতে গিয়েছিল, মাত্রই ফিরল। তাকে দেখে সালিয়া বেগম তার পাশে বসতে ইশারা করলেন। তানজিমও দাদির কথা মতো তার পাশে বসলো। সে নাস্তা করতে গেলে আয়াত তাকে বাধা প্রদান করে বলে, তানজিম, খবরদার, খাবারে হাত দেবে না। তুমি বাইরে থেকে এসেছো না? যাও গিয়ে হাত মুখ ধুয়ে এসো, তারপর খাবে। আয়াতের কথা মতো তানজিম হাত মুখ ধুতে চলে যায়। এর মধ্যে দরজায় কলিং বেলের আওয়াজ আসে। জাহানারা বেগম আয়াতকে দরজা খুলতে বলেন। আয়াত মায়ের কথা মতো দরজা খুলে দেখে একজন ভদ্র মহিলা এসেছেন, সঙ্গে তানজিমের বয়সী একটি ছেলেকে নিয়ে। ছেলেটি মাথায় হাত দিয়ে রেখেছে, মাথা ফেটে প্রচণ্ড রক্ত পড়ছে ছেলেটির। আয়াত সালাম দিয়ে দরজা থেকে সরে আসতে মহিলাটি তার ছেলেকে নিয়ে ভিতরে প্রবেশ করেন। বসার ঘরে সবার উপস্থিতির মধ্যে উনি বলেন, তানজিম কোথায়? ওকে ডাক দিন। জাহানারা বেগম ওনাকে প্রশ্ন করেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আর তানজিম কে? কেন খুঁজছেন আপনি? আর এই ছেলেটার মাথা ফাটলো কিভাবে? মহিলাটি রাগে গজগজ করতে করতে বলেন, মাথা কিভাবে ফাটলো সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, ও ভালো বলতে পারবে। জাহানারা বেগম না বুঝতে পেরে বললেন, মানে? মহিলাটি বোধহয় এবার প্রচণ্ড বিরক্ত হলেন। সেই রেল ধরেই বললেন, আপনার ছেলে আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। এভাবে কেউ কাউকে মারে? খেলাধুলার সময় বাচ্চারা ঝগড়া রাখতেই পারে, তাই বলে এভাবে মারবে? ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করেছে। আল্লাহ না করুক ওর যদি কিছু হয়ে যেত, আপনারা কি উত্তর দিতেন? এবার সালিয়া বেগম বললেন, কিছু হয়তো নাই, মাথাটাই তো ফাটছে। ডাক্তার দেখাইয়া শিলি দিয়ে নিয়ে এলেই ঠিক হয়ে যাইব। পোলা মানুষ মারামারি করেই তো। মহিলা এবার রেগে গিয়ে বলে, খালা, আপনি এটা কেমন কথা বলেন? আপনি আমাকে টাকার গরম দেখান? আমি কি এখানে টাকার জন্য এসেছি? আমার যথেষ্ট টাকা আছে নিজের ছেলের চিকিৎসা করার জন্য। আমি কিন্তু এসেছি আপনাদের সাবধান করতে। সময় থাকতে নিজের না দেখে সাবধান করুন। এভাবে চলতে থাকলে একসময় গুন্ডা হয়ে উঠবে ও। তখন হাজার কানলেও আর তাকে সঠিক পথে আনতে পারবেন না। এই কথাগুলো বলে মহিলাটি তার ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। উনি বের হওয়ার কিছু সময়ের মধ্যেই তানজিম রুমে আসে। রুমের পরিবেশ অনেক শান্ত, যেমনটা ঝড় ওঠার আগে প্রকৃতি নীরব থাকে। এই নীরবতার মাঝে রুমে শোনা গেল আয়াতের আওয়াজ। আয়াত তানজিমের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, ছেলেটাকে কেন মেরেছো? তানজিম সাথে সাথে জবাব দেয়, বেশ করেছি মেরেছি। আমাকে বলে আমি আউট হয়ে গিয়েছি, তাই আমি বাদ। কত বড় সাহস! আয়াত আবার প্রশ্ন করে, তাই বলে এইভাবে মারবে? তানজিমের সোজা সাপটা উত্তর, এভাবেই মারবো, প্রয়োজন পড়লে আরও। তানজিমকে কথা শেষ করতে না দিয়ে আয়াত তাকে জোরে চড় মারে। এই দৃশ্য দেখার সাথে সাথে সালিয়া বেগম এবং রিহানা বেগম তানজিমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আয়াত রাগে বলে, গুন্ডা হয়েছো তুমি? পাড়ার সবাইকে অতিষ্ঠ করে ফেলেছো। দিনে কতগুলো করে বিচার আসে তোমার নামে। এই বয়সে এই হাল, বড় হয়ে কি হবে তাহলে? আবার মুখে মুখে তর্ক করো। তানজিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রাগে জেদে চোখ তার লাল হয়ে উঠেছে। তানজিমকে উত্তর দিতে না দেখে আয়াত তাকে আবার চড় মারার জন্য তেড়ে যায়। এবার রেহানা বেগম তাকে থামিয়ে ফেলে। সালিয়া বেগম রাগে গজগজ করতে করতে বলেন, এই নে, কত বড় সাহস তোর! আমার নাতির গায়ে হাত তুলিস তুই? ওর মা বাবা আমরা কোনো দিন ওকে একটা ফুলের টোকাও দেইনি, আর তুই ওকে চর মারলি, বেয়াদব! আয়াত পাল্টা উত্তরে বলে, সব সময় ওর এমন সাফাই গেও না তো দাদি। তোমরা ওকে আদরে আদরে বাদর বানিয়ে ফেলেছো। এমন চলতে থাকলে ও নষ্ট হয়ে যাবে। আমি কি বড় বোন হিসেবে ওকে শাসন করতে পারবো না? এই অধিকারটুকু কি নেই আমার? সালিয়া বেগম চিল্লিয়ে বলেন, না, নেই। তুই কেন? ওর মা বাবারও ওকে মারার অধিকার নেই। ও আমাদের বংশের বাত্তি, আমার সাইফুন্নদ্দিনের বংশের আলো। ও এই বংশকে এগিয়ে নিয়ে যাবে। তুই মেয়ে মানুষ, তুই কি বুঝিস বংশমর্যাদা? আর কি বললি? ও খারাপ হয়ে যাবে? সোনার আংটি আবার বাঁকা। সোনার আংটি যতই বাঁকা হোক না কেন, তাও তার দাম চিরকালই থাকে। আয়াত এবার কান্না জড়িত কণ্ঠে বলে, সব গুরুত্ব যদি ওরই হয়, তাহলে আমার কি কোনো গুরুত্ব নেই দাদি? আমি কি তোমাদের রক্ত না? আমার বেলায় কেন এত অবহেলা? এবার রেহানা তেতে উঠে বলেন,
তুই আমাদের রক্তের হলো, আমাদের তো কোনো কাজে আসবি না, চলে যাবি পরের ঘরে। আর আমার বাতিজা ও আমাদের সাথে থাকবে, আমাদের দেখাশোনা করবে, আমাদের শক্তি হবে, আর তুই আমাদের দুর্বলতা। আয়াত চুপ করে মাথা নত করে দাদি আর ফুপির কথাগুলো শুনছে। এক একটা কথা যেন হৃদয়ে গিয়ে বিঁধছে। ছোটবেলা থেকে সে অবহেলার পাত্রী হয়ে এসেছে। কেউ কখনো তার কথা ভেবেও দেখেনি কখনো। সবাই নিজের হুকুম তার উপরে চাপিয়ে দিয়েছে। কিছু না করেও নানান দোষে দোষী হয়েছে। এই বাড়িতে তার এক আনা পরিমাণও সম্মান নেই। এইসব ভাবনার মাঝেই সে জোরে চড় খায়। হঠাৎ চড় খাওয়ায় তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। গালে হাত দিয়ে অশ্রু ভেজা চোখে উপরে তাকিয়ে থাকে সৈফুদ্দিন সাহেব। শক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। চটটা উনিই মেরেছেন। উনি আয়াতকে উঠিয়ে তাকে ঝাঁকিয়ে প্রশ্ন করেন, কোন সাহসে তুমি ওর গায়ে হাত তুললে? তুমি আজ পর্যন্ত দেখেছো আমি ওকে একটা ফুলের টোকাও দিয়েছি? আমার সেই ছেলেকে তুমি কেন মারলে? তুমি ওকে আঘাত করনি, তুমি আমার কলিজায় আঘাত করেছো। আমার জানের টুকরা, আমার ছেলে, আমার বহু ধৈর্যের ফলও, আল্লাহর দেওয়া নেয়ামত। আমার বংশর ও এগিয়ে নিয়ে যাবে। আমি বুড়ো হয়ে গেলে আমার ভরসা লাঠি হবে, আমাকে কামাই করে খাওয়াবে। তুমি কি করবে? কিছুই না, কারণ তুমি মেয়ে। বরং তোমার জন্য আমার কত টেনশন। তোমাকে পড়ালেখা করাতে কতগুলো টাকা যাচ্ছে, আমার আবার তোমাকে বিয়ে দিতে গেলে কতগুলো টাকা লাগবে। শুধু লস আর লস, কোনো লাভ নেই। যাও, আমার চোখের সামনে থেকে দূর হও তুমি, বেয়াদব মেয়ে। এতকে সব দাঁতে দাঁত পিষে সে সহ্য করে গেছে। যখন নিজের বাবার মুখে এমন তিক্ত কথাগুলো শুনল, তখন তার মনে হলো পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছে। মাথাটা চক্কর দিয়ে উঠল। নিজের রুমে গিয়ে গেট আটকিয়ে নিজেকে আর দমিয়ে রাখতে পারল না আয়াত। হাউমাউ করে কেঁদে উঠল। দুনিয়ার সবাই সব কিছু বললেও সহ্য করা যায়, কিন্তু নিজের বাবা মা যদি সেটা বলে, সেটা সহ্য হয় না। নিজেকে নিজের কাছে বোঝা বলে মনে হলো তার। সে যদি না থাকতো, তার বাবার এত টেনশন থাকতো না। তার বাবা তাকে পছন্দ করে না, সে তাদের জীবনের বোঝা। এই কষ্ট সে কেমনে সইবে? নিজের পরিবার যদি না বোঝে, বাকি দুনিয়া আর কি বুঝবে? মানুষ দুনিয়া ঘুরে নিজের দিন শেষে ঘরে ফিরে শান্তির খোঁজে, কিন্তু নিজের ঘরেই যদি শান্তি পাওয়া যায়, তাহলে কি দুনিয়ায় কোথাও শান্তি মিলবে? সে বড্ড একা। এত বড় পৃথিবীতে তাকে বোঝার কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। মতিউর রহমান খাবার টেবিলে বসে পেপার পড়ছেন। সে মূলত তার 3 ছেলে মেয়ের জন্য অপেক্ষা করছেন, তারা এলে সবাইকে নিয়ে একসাথে নাস্তা করবেন বলে। মতিউর রহমান এবং হামিদা আফরোজের 3 ছেলে মেয়ে। সবচেয়ে বড় ছেলে তৈমুর, তারপর মেজো ছেলে আহিয়ান এবং ছোট মেয়ে আফরা। তৈমুর অনার্স 3য় বর্ষে পড়ছে, আহিয়ান পড়ছে অনার্স 1ম বর্ষে এবং আফরা 10ম শ্রেণীর ছাত্রী। মতিউর রহমানের নিজের গার্মেন্টস কারখানা আছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে। বলা যায় তারা বেশ সম্ভ্রান্ত পরিবারের। ঢাকায় তাদের নিজস্ব 7 তলা বাড়ি, 2য় এবং 3য় তলা ডুপ্লেক্স সিস্টেম করা, যেটিতে তারা থাকেন এবং বাকি সব ভাড়া দেয়া। 3 ছেলে মেয়ে একসাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে এবং ডাইনিং টেবিলে বসে। ছেলে মেয়েদের আসতে দেখে তিনি পেপার রেখে দেন এবং হামিদা আফরোজকে ডেকে একত্রে সবাই নাস্তা শুরু করেন। নাস্তা করার সময় তিনি তৈমুরের দিকে খেয়াল করে দেখেন ওর ঠোঁটের পাশ দিয়ে আবার গালের মাঝামাঝি লাল হয়ে আছে। তিনি গম্ভীর হয়ে তৈমুরকে জিজ্ঞাসা করলেন, এই বক্সিং কবে ছাড়ছো তুমি? এত সুন্দর শরীরটা কি হাল করেছো দেখেছো একবার? জায়গায় জায়গায় লাল হয়ে ফুলে আছে, ছেড়ে দাও বক্সিং। তৈমুর খাওয়া থামিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলে, সরি বাবা, এটা আমি পারবো না। বক্সিং আমার শখ, আমার ভালো লাগে, এটাকে ছাড়া সম্ভব না। মতিউর রহমান বলেন, অনার্সটা শুধু পাশ করো, তারপর আমিও দেখে নিব তুমি বক্সিং কিভাবে করো। আপাতত ছাড় দিলাম। তৈমুর রাগে কোনো কথা না বলে খাবার আর না খেয়ে বেরিয়ে পড়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে। হামিদা আফরোজ বলেন, তুমি এটা কি করলে? এই মুহূর্তে এই টপিকটা তোলার খুব প্রয়োজন ছিল? ছেলেটা কিছু না খেয়ে চলে গেল। মতিউর রহমান কোনো কথা বললেন না, চুপচাপ নিজের খাওয়ায় মনোযোগ দিলেন। তৈমুর নিচে এসে নিজের BMW গাড়িটি গ্যারেজ থেকে বের হয়ে যায়। ইউনিভার্সিটি পৌঁছে গাড়ি পার্ক করে পিছনে ফিরতেই দেখে মাহিরা তার সামনে এসে দাঁড়িয়ে আছে। তৈমুরকে নিজের দিকে ঘুরতে দেখেই মাহিরা বলে ওঠে, কেমন আছে তৈমুর?
তৈমুর দাঁতে দাঁত পিষে উত্তর দেয়, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আর নেই। মাহিরা এবার ইনিয়ে বিনিয়ে বলে, আমার থেকে এত পালিয়ে পালিয়ে বেড়াও কেন তুমি বলো তো? তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? এমনি সকাল থেকে মন মেজাজ প্রচণ্ড বিগড়ে আছে, তার মধ্যে আবার এই মেয়ে এসেছে মেজাজ আরও খারাপ করতে। তৈমুর প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, কচু বসো তুমি আমাকে, সরো সামনে থেকে। আচ্ছা এরা তৈমুর সোজা বক্সিং রুমে গিয়ে হাতে গ্লাভস পরে পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করতে থাকে। রাগে তার শরীর জ্বলছে। তৈমুর পাঞ্চ করা থামিয়ে বলে, ঘাসের জীবন, জীবনটা তেজপাতা হয়ে রয়েছে। ধুর, ঘাস ভালো লাগে না, কচুময় জীবন। ধুর, ঘাস ভালো লাগে না, কচুময় জীবন অসহ্য। পিছন থেকে শাওন এসে তাকে জড়িয়ে ধরে বলে, কিরে বন্ধু, সকাল সকাল তোর মন মেজাজ এত খারাপ কেন রে? তৈমুর যেন আরও বিরক্ত হয়। আজকে যেন সবাই প্রতিজ্ঞা করে রেখেছে তাকে বিরক্ত করার। শাওনকে ঠেলে দূরে সরিয়ে তৈমুর বলে, ধুর ঘাস, দূরে যা, অসহ্য লাগছে আমার, ছাতার মাথা। শাওন তৈমুরকে প্রশ্ন করে, আচ্ছা দোস্ত, মানুষ রাগলে গালি গালাজ করে, আর তুই রাগলে এগুলো কি বলিস? ঘাস, ছাতার মাথা, কচু। তৈমুর জবাবে বলে, গালি দেয়া গোনা, তাই দেই না। রাগ উঠলে মানুষ কিছু না কিছু তো বলবে, তাই এগুলো বলে। এগুলো তার গালি না। শাওন দাঁত কেলিয়ে হেসে বলে, এর জন্যই তো আমি সবাইকে বলি বন্ধু আমার অনেক ইউনিক। বিকেলের ঘটনার পর থেকে আয়াত আর নিজের রুম থেকে বের হয়নি। কেউ তার খোঁজও করেনি, করবেই বা কেন? সে তো আর গুরুত্বপূর্ণ কেউ নেই বাড়ির। তার রাগ অভিমানে কারো কিছুই যায় আসে না। ঈশার নামাজ পড়ে আয়াত যায় নামাজে বসে জিকির করছিল। এমন সময় তার রুমের দরজা খোলার আওয়াজ হয়। আয়াত পিছন ফিরে দেখে তার মা জাহানারা বেগম এসেছেন, হাতে তার খাবারের প্লেট। তিনি রুমে ঢুকে খাটের উপরে বসে খাবারের প্লেটটি আয়াতের দিকে এগিয়ে ধরেন। আয়াত প্লেটটি নিজের হাতে নিয়ে চুপচাপ বসে থাকে। জাহানারা বেগম খাটের উপর টাকার এনভেলপটা রেখে আয়াতকে উদ্দেশ্য করে বলেন, এখানে তোমার কলেজে ভর্তির টাকা আছে। তোমার বাবার সাথে আমি কথা বলেছি, তাকে বুঝিয়েছি। অনেক কষ্টে তিনি রাজি হয়েছেন। তোমার রিস্ক আমি নিয়েছি যে তুমি উল্টোপাল্টা কিছু করবে না। আশা করি তুমি আমার ভরসা রাখবে, আমাকে তোমার বাবার কাছে ছোট করবে না। কাল শুভ্রাকে নিয়ে গিয়ে ভর্তি হয়ে এসো। বিশেষভাবে খেয়াল রাখবে কলেজটা যেন মেয়েদের হয়, ছেলেদের সাথে যেসব কলেজ সেগুলো যেন না হয়। আয়াত মায়ের সব কথাগুলো শুনে আস্তে করে বলে, লাগবে না টাকা, লাগবে না কলেজে ভর্তি হওয়া। এমনি আমার জন্য তোমাদের কত খরচ। আমি তো লস প্রজেক্ট তোমাদের জন্য। পরের ঘরে চলে যাব, অযথা আমার পেছনে এত টাকা খরচ করে লাভ আছে কোনো? এই টাকাগুলো তানজিমের উপর খরচ করো, ভবিষ্যতে ওই তোমাদের ভরসা। আমি তো কেউ না। কথাগুলো বলতে বলতে আয়াতের চোখ দিয়ে অশ্রু বন্যা শুরু করেছে। জাহানারা বেগম এবং শক্ত গলায় বললেন, কথায় কথায় এমন ফ্যাচ ফ্যাচ করে কান্না করা আমার একদম পছন্দ না। এসব অভিমান করে কোনো লাভ নেই, বুঝেছো তুমি? তোমার এই অভিমানের ধার ধারে না কেউ এই বাড়ির। বছরের পর বছর অভিমান করে বসে থাকলেও এই বাড়ির কেউ তোমার অভিমান ভাঙাতে আসবে না। তাই এই সব বাদ দিয়ে খাবারটা খেয়ে শুয়ে পড়ো। কাল গিয়ে কলেজে ভর্তি হয়ে এসো। এই নিয়ে আর কোনো বাড়তি কথা আমি শুনতে ইচ্ছুক নই। কথাগুলো বলেই জাহানারা বেগম আয়াতের রুম ত্যাগ করলেন। আয়াত আবারও অঝরে কান্না করে। কেউ তাকে বোঝে না। তার মা তাকে যা একটু সাপোর্ট করে, যার কারণে সে টিকে আছে, নয়তো কবেই বিলীন হয়ে যেত। কিন্তু দিন শেষে মাও তার মেয়ের থেকে ছেলেকে বেশি আদর করে। তানজিমের কিছু হলে তিনি অস্থির হয়ে ওঠেন, তানজিমকে নিজের বুকে আগলে রাখেন। আয়াতের মনে পড়ে না শেষ কবে তার মা তাকে বুকে নিয়েছিল, কবে তার মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিল। সকালে নাস্তা করে মায়ের বাটন মোবাইল থেকে সুবাহাকে কল দেয় আয়াত। দুজন পরামর্শ করে সকাল 11টায় যায় কলেজে। মায়ের কথা অনুযায়ী মহিলা কলেজে ভর্তি হয় আয়াত এবং সুভা। এমনিও আয়াত ছেলেদের সাথে মেশা বন্ধুত্ব করা পছন্দ করে না। সে নিজের ছেলে কাজিনদের থেকেও দূরত্ব বজায় রাখে। ভর্তির কার্যক্রম শেষ করে ক্যান্টিনে বসে দুইজন। আয়াতের কাছ থেকে গত দিনগুলোর সব কথা জানতে পারে সুভা। সব কিছু শোনার পর সুভা বলে, বর্তমান যুগে এমন চিন্তা ভাবনার মানুষ আছে তোর ফ্যামিলিতে, না দেখলে আমি জানতেই পারতাম না। এখন এই সময়ে কেউ মেয়েদের বোঝা মনে করে,
এগুলো কেমন কথাবার্তা? আয়াত চুপ করে থাকে। কি বলবে সে? বলার মতো তো কিছুই নেই তার কাছে। শুভা পুনরায় বলে, আসলেই কি তোকে বিয়ে দিয়ে দিবে? হুম। তুই কি শিওর? অলরেডি ছেলে দেখা শুরু করে দিয়েছে। বলিস কি? হুম। কয়েকদিন আগে ফুপি একজনকে নিয়ে এসেছিল ঘটকের মাধ্যমে। লোকটার ৩৫ বছর বয়স, ১০ তলা বাড়ির মালিক, নিজেদের ব্যবসা বাণিজ্য আছে। কি? ওই লোকের ৩৫ বছর বয়স? হুম। তোর ফ্যামিলি কি বলে? দাদি আর ফুপির তো নাকি অনেক পছন্দ হয়েছে, বলছে এই মাসেই বিয়ে দিয়ে দিতে। আর আব্বু বলেছে তারা যা ভালো মনে করেন সেটাই করতে। আম্মু বলেছে আরো একটু যাচাই বাছাই করে দেখতে। তোর জন্য কিভাবে তারা এত বয়স্ক একটা ছেলেকে পছন্দ করতে পারে? বয়সের ব্যবধানেরও তো একটা ব্যাপার আছে। তোর মাত্র ১৭ বছর আর ওই লোকের নাকি ৩৫। রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে বাবা মেয়ে হেঁটে যাচ্ছে। তোর কি মতামত? আয়াত তাচ্ছিল্য করে হেসে বলে, আমার আবার মতামতের প্রয়োজন আছে নাকি? তারা যা বলবে তা শুনতে তো আমি বাধ্য। আমার ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে জানতে তো কেউ আগ্রহী নই। তাহলে এখন কি করবি তুই? কিছুই করব না। আল্লাহ যা আমার ভাগ্যে রেখেছে তাই হবে। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি সব সময় তার বান্দার জন্য উত্তমটাই করেন। ইনশাল্লাহ যা হবে ভালোর জন্যই হবে। তুই বাপের ঘরে অনেক কষ্ট পাইছিস, অনেক কাঁদছিস। দেখবি স্বামীর ঘরে সুখ পাবি ইনশাল্লাহ। আয়াত আর কিছু বলল না। তারা দুইজন টুকটাক নাস্তা করে কলেজ থেকে বের হয়ে গেল। সামনের সপ্তাহ থেকে তাদের ক্লাস শুরু হবে। তৈমুর ইদানিং প্রচুর ব্যস্ত। কয়েকটা ইউনিভার্সিটি মিলে বক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় মোট 6টি ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছে। প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে একজন করে প্লেয়ার বাছাই করা হয়েছে। তৈমুরদের ইউনিভার্সিটি থেকে তৈমুরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসাবে নির্বাচন করা হয়েছে। প্রতিযোগিতা কয়েকটি রাউন্ডে ভাগ করা হয়েছে। 6 জন এর সাথে একে একে ম্যাচ হবে। বাছাই হতে হতে যে কোনো 2 জন ফাইনালে যাবে এবং যে ফাইনালে জিতবে সেও তার ইউনিভার্সিটি বিজয়ী হবে এবং ট্রফি পাবে। এখন থেকে অত্র ইউনিভার্সিটির ভরসা সে নিজে। অলরেডি 4টে ম্যাচের মধ্যে 3টে তৈমুর জিতেছে। আগামীকাল তার 5 নম্বর ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে নির্ধারণ করা হবে প্রথম ফাইনালিস্ট কে হতে চলেছে। তৈমুর ভোরবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন জগিং করতে যায়। জগিং শেষ করে দড়ি লাফ দেয় 50 বার। খাওয়া দাওয়ার প্রতিও এখন সে ভীষণ যত্নশীল। জাঙ্ক ফুড খাওয়া পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে সে। বিকেলে 3 ঘন্টা করে বক্সিং প্র্যাকটিস করছে সে। আয়াতের মেজো চাচার ছেলে আবরার এর বিয়ে। বাড়িতে বিয়ের আমেজ বিদ্যমান। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4তলা বাড়িটি সোনালি আলোয় স্বর্ণের মতো চিকচিক করছে। আজ আবরারের গায়ে হলুদ। ছাদে প্যান্ডেল করা হয়েছে। বাড়ি আত্মীয় স্বজন দিয়ে ভরে আছে। 5টি ডেচকি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। ছাদে এই বাড়ির সব ছেলে কাজিনরা এবং আবরার এবং বন্ধুরা মিলে গান বাজাচ্ছে। মেয়েরা সব গিয়েছে পার্লারে। সবাই সবুজ রঙা শাড়ি, সাথে ম্যাচিং ফুলের গহনা পরেছে। ছেলেরা পরেছে সবুজ রঙা পাঞ্জাবি। শুধু আবরার পরেছে হলুদ রঙের পাঞ্জাবি। সবাই রেডি হয়ে ছাদে যাচ্ছেন। ছোট বাচ্চারা বারবার ছাদে আসা যাওয়া করছে। আয়াত মাত্র মাগরিবের আজান শেষ করে উঠল। তার পরনে ঢিলে ঢালা সবুজ ফুল হাতা 3 পিস। আয়নার সামনে দাঁড়িয়ে হাঁটু অবধি লম্বা চুলগুলো হাত খোপা করে নিল আয়াত। হলুদ ফর্সা গায়ে যেন সবুজ রঙটা জলজল করছে। রুম ভর্তি আত্মীয় স্বজন দিয়ে ভরা। আয়াত সবুজ রঙের হিসাব নেওয়া মাত্রই তার ফুপি বলে উঠল, এ কি আয়াত, তুমি আজকে হিজাব পরবে? একে তো তুমি শাড়ি পরলে না, দেখো তো তোমার সব বোনরা কি সুন্দর শাড়ি পরে আর তুমি পরেছো 3 পিস, তার মধ্যে আবার হিজাব বেঁধেছ। নিজের বাড়িতে তো আছো, বাইরে তো যাচ্ছ না, হিজাব পরার কি দরকার? আয়াত উত্তরে বলে, হিজাব ছাড়া তো আমি রুম থেকে বের হব না ফুপি। আমার চুল পরপুরুষ দেখলে যে আমার গুনাহ হবে, সেটার ভাগিদার কি তুমি হবে? ফুপি বলে, মুখে মুখে তর্ক করবে না আয়াত, মনে হয় যেন তুমি একাই পর্দা করো আর তো দুনিয়াতে কেউ পর্দা করে না। আয়াত উত্তরে বলে, পর্দা আর করতে পারলাম কই ফুপি, শুধু মাথা ঢেকে রাখলেই তো পর্দা হয়ে যায় না। পর্দা করলে নিজেকে পুরোপুরি ঢেকে রাখতে হয়। অমন পর্দা করলে আজকে এই অনুষ্ঠানে আমি রুম থেকে বেরই হতাম না। আমি তো চাই পুরোপুরি পর্দা করতে, কিন্তু তোমাদের সবার জন্য তো আর পারছি না। তোমরা আমাকে সাহায্য করা তো দূরে থাক, পর্দা করা আরো কঠিন করে দিচ্ছ।
ফুপি এবার রেগে বলে, এমন চলতে থাকলে এই মেয়েকে আর বিয়ে দেওয়া লাগবে না। এসব অনুষ্ঠানে তো আত্মীয় স্বজনরা মেয়ে দেখে, নিজেকে এত গুটিয়ে রাখলে তারা মেয়ে খুঁজে পাবে কিভাবে? এমন করলে বিয়ে হয় নাকি? আমার বাসুরের ছেলে বিয়ের মাধ্যমে আমার ননদের মেয়েকে ছেলে এবং ছেলের মা পছন্দ করেছে। ছেলে ইঞ্জিনিয়ার, এভাবে তো একজন আরেকজনের সাথে পরিচিত হয়। আয়াত এবার অতিষ্ঠ হয়ে বলে, এত কিছু আমি বুঝি না। আল্লাহ যাকে আমার নসিবে রেখেছে সে সঠিক সময় হলে আমি পাতালে লুকালে সেখান থেকেও আমায় খুঁজে বের করে বিয়ে করবে। আমি হিজাব ছাড়া রুম থেকে বের হবো না। তোমরা যদি হিজাব না পড়ার জন্য বেশি জোর করো তাহলে আমি অনুষ্ঠানেই যাব না। ফুপি রেগে রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন, যা মন চাই করো, আমার কথা তো কোনো দাম নেই। ছাদের এক কোনায় মহিলাদের সাথে বসে আছে আয়াত। সবাই গল্পে মশগুল থাকলেও আয়াত চুপচাপ বসে আছে। একটু আগে আবরারকে স্টেজে বসানো হয়েছে। এক এক করে সবাই তাকে হলুদ ছোঁয়াচ্ছে। গানের তালে তালে সবাই কম বেশি নাচছে। তারা অনেকবার আয়াতকে টানাটানি করেছে তাদের সাথে যোগ দেওয়ার জন্য, কিন্তু আয়াত কোনোভাবেই রাজি হয়নি। তার এইসব গান বাজনা নাচানাচি পছন্দ না। সে তো ছাদে আসতো না, ও শুধু সবার চাপে পড়ে বাধ্য হয়েই এসেছে। ছাদে আসার পর থেকেই সে এক কোনায় চুপচাপ বসে আছে। আয়াতকে এইভাবে চুপচাপ বসে থাকতে দেখে আত্মীয় স্বজন নানা ধরনের কথা শোনাচ্ছে জাহানারা বেগমকে। দূরের আত্মীয় স্বজন, আরে জাহানা ভাবি, আপনার মেয়েকে তো দেখছি একদম এক ঘরের টাইপে, কিভাবে একা একটা কোণে বসে আছে। এক ঘরে না, বলেন অনেক অহংকারী। বেশি সুন্দর তো তাই এমন একা একা বসে আছে, কারোর সাথে মিশছে না। এমন চলতে থাকলে মেয়ে আর বিয়ে দেওয়া লাগবে না। মেয়ে জাত এত লুকিয়ে চুপিয়ে থাকলে মেয়েদের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসে না। এলাকার অনেকেই তো জানেই না যে সাইফুদ্দিন ভাইয়ের একটা বড় মেয়েও আছে। সময় আছে, মেয়েকে এখনই একটু বুঝ দেন। এমন চলতে থাকলে কিভাবে কি হবে? আজকালকার মেয়েরা কত স্মার্ট, আর নিজের মেয়েকে দেখেন কেমন ঘর কোণে। এক এক আত্মীয় স্বজন এক এক ধরনের কথা বলেই যাচ্ছে জাহানারা বেগমকে ঘিরে রেখে। তিনি নীরব শ্রোতার মতো শুধু শুনেই যাচ্ছেন, কোনো প্রতিউত্তর করছেন না। অবশ্য কিছু না বলার কারণ আছে বটে, তার অভ্যাস হয়ে গিয়েছে এগুলো শুনতে শুনতে। আয়াত সব অনুষ্ঠানেই এমন করে, আর সবাই কথা শোনায় তাকে। প্রথম প্রথম প্রতিউত্তর করতেন তিনি, কিন্তু এখন বাদ দিয়ে দিয়েছেন। বলুক, যার যেমন চায়। এইসবের মধ্য দিয়ে চলছে অনুষ্ঠান। স্টেজের মধ্যে একটু দূরে চেয়ারে বসে আছেন আমিনা বেগম। তার তীক্ষ্ণ দৃষ্টি আয়াতের উপর। আয়াতকে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। আয়াতের হাবভাব সবই তিনি লক্ষ্য করেছেন, কিন্তু এইসব বিষয়ে আয়াত অবগত নয়। আয়াতের অগোচরে তিনি আয়াতের কয়েকটা ছবি মোবাইলে তুলে নিলেন। রেহানা বেগমের থেকে কৌশলে আয়াতের সম্পর্কে বেশ কিছু জেনে নিলেন। আমেনা বেগম আবরারের বন্ধুর মা, সেই হিসাবেই দাওয়াত পেয়েছেন তিনি। বেশ রাত করে অনুষ্ঠান শেষ হয়েছে। সেবার আগে ছাদ থেকে নেমে গিয়েছিল আয়াত। সবার আগে ছাদ থেকে নেমে গিয়েছিল আয়াত। নেমে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে ঘুম দিয়েছে সে। বাকিরা আরও ঘন্টা দুয়েক পরে নেমেছে। সবাই ফ্রেশ হয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। সকাল সকাল সবাই রওনা হয়ে গিয়েছে। সকাল সকাল সবাই তৈরি হওয়া নিয়ে ব্যস্ত। আজানের আগে মেয়েদের বাড়িতে বরযাত্রী নিয়ে পৌঁছাতে হবে। ওখানে গিয়ে নামাজের পর বিয়ে পড়ানো হবে। আজকেও আমেনা বেগম দাওয়াত পেয়েছেন, আবরারের বেস্ট ফ্রেন্ডের মা বলে কথা। আজকেও তিনি আয়াতকে চোখে চোখে রাখছেন। বিকেলের মধ্যে বিয়ে পড়িয়ে বউ নিয়ে বাসায় এসে পড়েছে আবরাররা। আত্মীয় স্বজনদের ভিড় জমেছে নতুন বউকে দেখার জন্য। এইভাবেই হই হুল্লোড় হাসি মজা দিয়ে তাদের দিনটা কাটলো। বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে আজ বেশ কয়েকদিন হলো। আমেনা বেগম তৈরি হচ্ছেন আজ তার ভাইয়ের বাসায় বেড়াতে যাবেন বলে। অবশ্য যাওয়ার পিছনে অন্য কারণও আছে। তৈরি হয়ে গাড়ি দিয়ে ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। গেটে কলিং বেল বাজতেই হামিদা আফরোজ গেট খুলে দেন। এতদিন পর ননদকে দেখে বেশ খুশি হন তিনি। হামিদা আফরোজ বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছো আমেনা? আমাদের বাসার রাস্তা বুঝি ভুলে গিয়েছিলে? আসার কোনো নামগন্ধ নেই। আমেনা বেগম মুচকি হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জানোই তো ভাবি, বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত থাকি। ওদের কলেজ কোচিং এইসব নিয়ে দৌড়ের উপর থাকি। ভাইজান কই? হামিদা আফরোজ বলেন, রুমে আছে, এসো ভেতরে এসো। হামিদা এবং আমিনা দুইজনেই রুমে প্রবেশ করে। দেখলেন মতিউর রহমান নিউজ দেখছিলেন।
আমিনা বেগমকে দেখে টিভি বন্ধ করে দিলেন তিনি। মতিউর রহমান বলেন, কি রে, কি খবর তোর? বড় ভাইয়ের কথা মনে পড়ে না? আমিনা সোফায় এক কোনায় বসে বলেন, পড়বে না কেন ভাইজান? আমার একটা মাত্র বড় ভাই তুমি। জানোই তো তোমার ভাগ্নে ভাগ্নিদের পড়াশোনার পিছনে আমার ছোটাছুটি করতে হয়, সময় করে উঠতে পারি না। হামিদা আফরোজ বলেন, তোমরা গল্প করো, আমি নাস্তা নিয়ে আসছি। আমিনা বেগম হামিদা আফরোজের হাত ধরে বসিয়ে দিয়ে বলেন, ওসব পরে হবে, আগে আমার কথা শোনো। তোমাদের সাথে আমার অনেক জরুরি কথা আছে। মতিউর রহমান বলেন, কি জরুরি কথা? আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি। তিমুরের জন্য? হ্যাঁ ভাইজান, প্রথম দেখাতে আমার অনেক ভালো লেগে গেছে। মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী আর অনেক ভদ্র শান্তশিষ্ট। আমাদের তৌমরের সাথে বেশ মানাবে। কোথায় দেখলি? আরে কদিন আগে সিয়ামের বন্ধু আবরারের বিয়ে গেল না, সেখানে আবরারের বড় চাচার মেয়ে। আমি অনেক খুঁটি খুঁটি দেখেছি। মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। এবার কলেজে উঠেছে। আমার বিশ্বাস তোমাদেরও পছন্দ হবে ওকে। আমার কাছে ছবি আছে, দেখো। আমিনা বেগম দুইজনকে সেদিনের তোলা আয়াতের ছবিগুলো দেখান। সবুজ রঙা ত্রিপিস পরা, মাথায় সবুজ হিজাব পরা একটি মেয়ে চেয়ারে বসে ডাগর ডাগর চোখে সামনের দিকে তাকিয়ে আছে। হলুদ ফর্সা গায়ে সবুজ রংটা যেন জল জল করছে। কি মায়াবী চেহারা! হামিদা আফরোজ মুগ্ধ চোখে চেয়ে বলেন, মাশাল্লাহ, কি সুন্দর মেয়েটা। ওকে দেখে মনে হয় আসমান থেকে হুর নেমেছে। নাম কি ওর? আমিনা বেগম বলেন, সাবিরা মেহরিশ আয়াত, বয়স 17, সাইফুদ্দিন সাহেবের বড় মেয়ে। ওরা দুই ভাই বোন। আয়াতের ছোট একটা ভাই আছে। পরিবারও ভালো, এলাকা অনেক সম্মান আছে ওদের পরিবারের। হামিদা আফরোজ বলেন, আমার অনেক পছন্দ হয়েছে। মতিউর রহমান বললেন, আমারও অনেক পছন্দ হয়েছে। ওদের পরিবারের কথা বলা দরকার। আমিনা বেগম বলেন, ওর ফুফি আর বাবার সাথে আমি টুকটাক কথা বলছি এই ব্যাপারে। তারা বলেছে আমরা কথা এগোতে চাইলে যেন তাদের বাসায় যাই। মতিউর রহমান বলেন, ঠিক আছে, একটা ডেট ফিক্স করো ওদের সাথে বিবেচনা করে আমরা ওদের বাসায় যাব। হামিদা আফরোজ বললেন, তৈমুরের মত নেব না, ওকে তো জিজ্ঞাসা করা হলো না। মতিউর রহমান বলেন, ডাকো তোমার ছেলেকে। হামিদা আফরোজ তৈমুরকে ডেকে সাথে করে নিয়ে আসেন। সকালে প্র্যাকটিস করে এসে তৈমুর ঘুমিয়েছিল। ফুপিকে দেখে তার সাথে কিছুক্ষণ কথা বলে তৈমুর বাবাকে উদ্দেশ্য করে বলে, তুমি নাকি আমার সাথে গুরুত্বপূর্ণ কি কথা বলবে? আম্মু বলল। হ্যাঁ, বলো, কি কথা? আমরা তোমার বিয়ের জন্য মেয়ে দেখেছি। কি মেয়ে দেখেছো মানে? তোমাকে বিয়ে দেব, তাই মেয়ে দেখেছি। মেয়েটা ভারী মিষ্টি, আমাদের সবার অনেক পছন্দ হয়েছে। তোমার ফুপির কাছে ছবি আছে, দেখো। আমি কোনো ছবি টবি দেখবো না। আমি এখন ভিডিও করতে পারবো না। কেন করতে পারবে না? কি সমস্যা? আমার এখন বিয়ে করার কোনো প্ল্যান নেই। আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর আমার বক্সিং নিয়ে। তো তোমাকে বাধা কে দিচ্ছে এগুলো করা থেকে? দেখো, ভালো সম্বন্ধ সবসময় পাওয়া যায় না। এই যুগে আয়াতের মতো মেয়ে পাওয়া বড্ড কঠিন। পাওয়া যায় না বললেই চলে। তাই আমি কোনোভাবেই এই সম্বন্ধ হাতছাড়া করতে রাজি নই। বিয়ে তোমার ওর সাথেই হবে ইনশাআল্লাহ। কিছুদিনের মধ্যেই আমরা ওদের বাসায় যাব ওকে দেখতে। তুমি তোমার ফুপির কাছ থেকে ওর ছবি দেখে নিও। আমার কথার যখন কোনো গুরুত্বই নেই, বিয়ে যখন আমাকে বাধ্য হয়ে করতেই হবে, ছবি দেখে আর কি লাভ? তোমাদের যা মন চায় করো। এই কথা বলে রাগে তৈমুর সেখান থেকে উঠে চলে যায়। তৈমুরকে রাজি হতে না দেখে সবাই একটু চিন্তিত হয়ে পড়ে। তখন মতিউর রহমান বলেন, তোমার চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন ওর ভালো মন্দ ও বুঝবে না, কিন্তু একদিন ওই আমাকে এসে প্রশংসা করবে, বলবে বিয়েটা দেওয়ার জন্য। ইউনিভার্সিটির মাঠে বসে আছে তৈমুর ও তার বন্ধুরা। কিছুক্ষণ হলো তৈমুর তার বিয়ের কথাটা বন্ধুদেরকে বলেছে। সেই থেকে সবাই চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে শাওন লাফ দিয়ে ওঠে তৈমুরের চারিদিকে ঘুরে ঘুরে গান গাইতে লাগলো। বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব, হে বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নৌশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাইব। বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব, বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব,
হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইমু, সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইব বন্ধু। কাপড় পরাইয়া আতর লাগাইব, আতর লাগাইয়া শানাই বাজাবো, শানাই সুরে সুরে পাগল করে দিব বন্ধু, তোর বরাত নিয়ে আমি যাব। এমনি তৈমুরের মন মেজাজ অনেক বেশি খারাপ, তার মধ্যে আবার শাওনের এই গান তার রাগে আগুনে ঘি ঢালার কাজ করছে। শাওন যখন তৈমুরের চারিদিকে ঘুরে ঘুরে গান গাচ্ছিল, তৈমুর তার পাটা এগিয়ে দেয়, যার কারণে শাওন পায়ের সাথে উষ্টা খেয়ে ধপ করে নিচে পড়ে যায়। এবার বাকি সবাই হো হো করে হেসে ফেলে। শাওন কোমর ধরে উঠে দাঁড়িয়ে তৈমুরকে বলে, কি সমস্যা তোর, এভাবে পা দিয়ে ফেলে দিলি কেন? এত ব্যাঙের মতো লাফাচ্ছিলি কেন? সহ্য হচ্ছিল না আমার। আরে ভাই আজব, আমি কি এখন বন্ধুর বিয়েতে খুশিতে একটু গান উড়াইতে পারবো না? না, পারবি না। এই ঘাসের পাঁচাল বাদ দে, রাগ উঠছে আমার। কেন বন্ধু, তুমি খুশি না? দুলহে রাজা হে তুমি। কচু হবে। আমার মনে তোদের মতো এত রং নেই। চুপ থাক, এমনি ভালো লাগছে না। এবার নাজিম বলল, তুই বিয়ে কেন করতে চাচ্ছিস না? তৈমুর শান্ত কিন্তু গম্ভীর চোখে নাজিমের দিকে তাকায়। নাজিম পুনরায় বলে, তুই কি জেনির জন্য বিয়ে করতে চাচ্ছিস না? তৈমুর চুপ করে থাকে। নাজিম বলে, চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। এবার তৈমুর বলে, আমি কোনো মেয়েকে বিশ্বাস করি না, তাই বিয়ে করতে চাচ্ছি না। সিফাত বলে, জেনি খারাপ ছিল বলে কি সব মেয়েই খারাপ? জেনি তোকে ঠকিয়েছে বলে কি সব মেয়েই ঠকাবে? শাওন বলে, জেনি তোকে ব্যবহার করেছে। জেনি হচ্ছে একজন অ্যাটেনশন সিকার, ওর প্রয়োজন হলো অ্যাটেনশন। তুই ইউনিভার্সিটিতে সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তোর জন্য সব মেয়েরা পাগল ছিল, কিন্তু তুই কাউকে পাত্তা দিতি না। সবার টপিকের মূল কেন্দ্রবিন্দু তুই ছিলি সবসময়, তাই জেনি ছলে বলে তোকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল। সবার টপিকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সে। যেই কলেজে নতুন আরেকটা ছেলে আসলো, সবাই তাকে নিয়ে গসিপ শুরু করলো। জেনির পপুলারিটি কমে গেল, অমনি তোকে ছেড়ে দিয়ে সেই ছেলের কাছে চলে গেল। ও শুরু থেকেই খারাপ ছিল, ও তোকে ব্যবহার করেছে পপুলারিটি পাওয়ার জন্য। ওর জন্য বাকিদেরও খারাপ ভাবিস না, এসব ভুলে যা আর মুভ অন। আজকে আয়াতকে দেখতে আসবে। গতকাল রাতে আমেনা বেগম ফোন দিয়ে এই সংবাদ জানিয়েছেন। আয়াতের বাসায় এখন সেই সব নিয়েই প্রস্তুতি চলছে। জাহানারা বেগমকে রান্নার কাজে সাহায্য করছেন রাহানা বেগম। তাদের দুইজনেরই রান্নার হাত বেশ ভালো। পুরো পরিবারে তাদের দুইজনের রান্নার প্রশংসা ছড়াছড়ি। দুইজনে মিলে কয়েক পদ ভাগাভাগি করে নিয়েছেন যাতে রান্না তাড়াতাড়ি হয়। জাহানারা বেগম রান্না করছেন পোলাও, গরুর মাংস ভুনা, জর্দা, এবং রাহানা বেগম রান্না করছেন মুরগির রোস্ট, জালিকা কাবাব ও লাচ্ছি। রোকসানা আয়াতের ছোট চাচি স্যালাড কাটছেন। সালিহা বেগম বসে থেকে বড় করছেন কোনো কাজে খামতি আছে কিনা। আদিবা আয়াতের মেজ চাচি বসার ঘর এবং ডাইনিং টেবিল সুন্দর করে গুছাচ্ছেন। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। জাহানারা বেগম কাজের ফাঁকে ফাঁকে আয়াতকে বলে যাচ্ছেন সুন্দর করে তৈরি হওয়ার জন্য। আয়াত বসে বসে সবার কার্যকলাপ দেখছে। আজ সকালে সে জানতে পেরেছে তাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসবে। এই মুহূর্তে সে বিয়ে করতে চায় না, কিন্তু তার কাছে কোনো উপায় নেই বিয়ে করা ছাড়া। এই বাড়ির কেউ তার কথা কানেই তোলে না। সে তার বাবার কাছে বোঝা কি না? তাকে বিয়ে দিয়ে দিলে যদি তার বাবার কাঁধ থেকে বোঝা নেমে যায়, তার বাবা নিশ্চিন্ত হয়, তাহলে তাই হোক। সে নিরুপায়। আয়াত গোসল করে বের হতে হতেই জোহরের আজান দিয়ে দিয়েছে। চুল মুছে আয়াত নামাজের হিজাব পরে জায়নামাজ বিছিয়ে জোহরের নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে বড় করে মোনাজাত নেয়। এরই মধ্যে তার মা, ফুপি, দাদি মিলে তাকে তৈরি হওয়ার জন্য তাড়া দিচ্ছে। পাত্রপক্ষ যে কোনো সময় চলে আসতে পারে। জায়নামাজ ভাঁজ করে গুছিয়ে রেখে আয়াত আলমারি থেকে একটি নেভি ব্লু কালারের সুন্দর কাজ করা থ্রি পিস বের করে। থ্রি পিসটি পরে আয়াত আয়নার সামনে বসে হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো আঁচড়িয়ে খোপা করে নেয়। এরই মধ্যে রেহানা বেগম রুমে প্রবেশ করে আয়াতকে নিজের হাতে চোখে কাজল পরিয়ে দেন এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে দেন। জাহানারা বেগম রুমে গহনার বাক্স নিয়ে প্রবেশ করেন। তিনি আয়াতকে স্বর্ণের চেইন, কানে ছোট স্বর্ণের দুল, হাতে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দেন। আয়াতকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। হলুদ ফর্সা গায়ে নেভি ব্লু জামা যেন তার গায়ের রঙকে আরও উজ্জ্বল করে তুলেছে। টানা টানা চোখে কাজল যেন চোখকে আরও মায়াবী করে তুলেছে। গোলাপি ঠোঁটে গোলাপি লিপস্টিক যেন সদ্য ফোটা গোলাপের পাপড়ির মতো রং ছড়িয়েছে। গায়ে স্বর্ণের গহনা জল জল করছে।
সব মিলিয়ে রূপবতী লাগছে আয়াতকে। একে একে সবাই আয়াতের রূপের প্রশংসা করে চলেছে। সেই সকাল থেকে তৈমুর চোখ মুখ অন্ধকার করে বসে আছে। আজ তাকে জোর করে মেয়ে দেখতে নিয়ে যাওয়া হচ্ছে। সে যেতে চাচ্ছিল না। সকাল থেকে মায়ের সাথে অনেক চিল্লাচিল্লি ঘ্যান ঘ্যান করেছে, কিন্তু কিছুক্ষণ আগে তার বাবা এসে ধমক দিয়ে গেছে। এরপর থেকেই চোখ মুখ অন্ধকার করে নিজের ঘরে বসে আছে তৈমুর। ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকায় তৈমুর। দেখে আহিয়ান দরজা একটু খুলে মাথা ভেতরে ঢুকিয়ে উকি দিয়েছে। তৈমুর আহিয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। ভাইকে নিজের দিকে এইভাবে ভ্রু কুঁচকে তাকাতে দেখে আহিয়ান দাঁত বের করে হেসে টুপ করে রুমে ঢুকে যায়। তৈমুর কিছুই বুঝতে পারছে না আহিয়ান এমন অদ্ভুত ব্যবহার কেন করছে। যেই না তৈমুর আহিয়ানকে কিছু বলতে যাবে, দরজা পুরোপুরি খুলে যায়। তৈমুর সেদিকে তাকিয়ে দেখে মতিউর রহমান এসেছেন, হাতে তার শার্ট প্যান্টের সেট। এবার তৈমুর আহিয়ানের হাসির মানে বুঝতে পারে। মতিউর রহমান রুমে ঢুকে তৈমুরের সামনে বিছানায় একটি সাদা শার্ট এবং কালো প্যান্ট রাখেন। তারপর তিনি বলেন, এই নাও, তোমার জন্য কিনে এনেছি, সুন্দর করে শার্টিন করে পরে ফেলো তো। আর হ্যাঁ, প্যান্টের সাথে ম্যাচিং বেল্ট বের করে নিও কেমন? হাতে ঘড়ি পরতে কিন্তু একদম ভুলবে না। আর চুলগুলো সুন্দর করে সেট করবে। নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো, হাতে সময় নেই, জলদি বের হতে হবে আমাদের। তৈমুর হাসি মুখে বিরক্ত ভাব নিয়ে বলে, আমি পারবো না। মতিউর রহমান প্রশ্ন করেন, কি পরবে না? তৈমুর বলে, এসব পড়তে পারবো না। মতিউর রহমান নিজের রাগকে কন্ট্রোল করে বললেন, দেখো তিমুর, আমাকে রাগিও না, তোমার জন্য ফলাফল ভালো হবে না। তৈমুর বলে, এত সব কিছু বলছি না, পারবো না বললাম তো। মতিউর রহমান রাগে গর্জে উঠে বললেন, তুমি পড়বে, তোমার বাপও পড়বে। তৈমুর দায় সারা ভাব নিয়ে বলে, ঠিক আছে, তাহলে তুমি পড়ো। মতিউর রহমান রেগে গেলেন। আমি কেন পড়তে যাবো আজব? তৈমুর বলে, তুমি না মাত্র বললে আমি পড়বো, আমার বাপও পড়বে। রাগে দুঃখে মতিউর রহমান কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না। তিনি ছেলেকে শাসিয়ে বলেন, তোমাকে আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যে তুমি তৈরি হয়ে নিচে আর নামবে, না হলে মেরে হাড়গুড় ভেঙে ফেলবে একদম। বাবা বড় ভাইকে বকছে দেখে আহিয়ান দাঁত কেলিয়ে হাসছিল। মতিউর রহমান ওকে দেখে আরও শাসিয়ে বলেন, তুমি রাত খেলাচ্ছ কেন? তোমাকে দায়িত্ব দিলাম, ওকে তৈরি হয়ে নিচে নামতে বলো। ও যদি সময় মতো না নামে তাহলে ওকে তো মেরে হাড়গোড় ভাঙবই, আর তোমাকে মেরে তক্তা বানিয়ে দেবো, মনে রেখো। এ কথা বলে উনি হন হন করে রুম ত্যাগ করলেন। আহিয়ান তৈমুরকে রেডি হতে বলে রুমের বাহিরে চলে যায়। কোনো উপায় না পেয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে তৈমুর রেডি হয়ে নিচে নামে। মতিউর রহমান সবাইকে নিয়ে রওনা দেন। আহিয়ান যাচ্ছে না, তার হঠাৎ কিছু জরুরি কাজের জন্য যেতে হচ্ছে। আয়াতদের বাসায় যাওয়ার পথে তারা দোকান থেকে দই মিষ্টি কিনে নিয়ে যান। কলিং বেল বাজার আওয়াজে সৈফুদ্দিন সাহেব ছুটে যান দরজা খুলতে। দরজা খুলে দেখেন তৈমুররা এসে পড়েছে। সালাম দিয়ে তাদের ভেতরে নিয়ে আসেন বসার ঘরে। জাহানারা বেগম সবার জন্য ঠান্ডা লেবু শরবত নিয়ে আসেন। এক এক করে সবার হাতে গ্লাস তুলে দেন। সৈফুদ্দিন সাহেব মতিউর রহমানকে প্রশ্ন করেন, আসতে কোনো সমস্যা হয়নি তো ভাই সাহেব? মতিউর রহমান হেসে উত্তর দিলেন, না, আল্লাহর রহমতে সহজেই আসতে পেরেছি। আর তাছাড়া আমিনা তো আপনাদের বাড়ি চিনেই, কোনো সমস্যা হয়নি। সৈফুদ্দিন সাহেব মুচকি হেসে বলেন, আলহামদুলিল্লাহ। মতিউর রহমান প্রশ্ন করেন, আপনার মেয়েকে তো দেখছি না। সৈফুদ্দিন সাহেব বলেন, রুমে আছে, এখনই ডাক দিচ্ছি। জাহানারা, চাও তো আয়াতকে নিয়ে এসো। জাহানারা বেগম জি আচ্ছা বলে আয়াতকে নিয়ে আসতে চলে যান। এর মধ্যে সবাই টুকটাক কথা বলছে। সবার কথার মধ্যেই জাহানারা বেগম আয়াতকে নিয়ে রুমে প্রবেশ করেন। মাথায় ঘোমটা টেনে এসেছে আয়াত। আয়াত রুমে ঢুকে সবার উদ্দেশ্যে সালাম দেয়। সবাই সালামের উত্তর দেয়। আয়াতকে সবার সামনে একটি চেয়ারে বসানো হয়। হামিদা আফরোজ আয়াতের থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে বলেন, মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর, একদম যেন আসমান থেকে হুর নেমেছে। তোমার ছবি দেখেছি, ছবির থেকেও বাস্তবে তুমি আরো বেশি সুন্দর। তোমার নাম কি মামুনি? আয়াত ভয়ে কাঁপছে। এর আগে কখনো সে কোনো পাত্রপক্ষের সামনে যায়নি। আয়াত কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, জি আমার নাম সাবিরা মেহরিস আয়াত। হামিদা আফরোজ বলেন, মাশাআল্লাহ,
তোমার মতো তোমার নামটাও ভারী মিষ্টি। এবার মতিউর রহমান প্রশ্ন করেন। তুমি কোরআন তালাওয়াত করতে পারো? আয়াত কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, জি। মতিউর রহমান মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ। তুমি কি ভয় পাচ্ছ? এভাবে কাঁপছো যে? ভয় পেও না মামুনি, এখানে ভয়ের কিছুই নেই। হামিদা আফরোজ আয়াতের মাথায় হাত বুলিয়ে বলেন, হ্যাঁ মামুনি, ভয় পেও না, নিজেকে স্বাভাবিক করো। আফরা সেই তখন থেকে ভাইকে চিপটাচ্ছে আয়াতকে দেখার জন্য, কিন্তু তৈমির তো মাথা নিচু করেই বসে আছে। সে জিদ করে বসে আছে দেখবে না সে মেয়েকে। সে বিয়ে করতে চায় না, তাও ধরে বেঁধে তাকে এখানে নিয়ে এসেছে। আবার তার মতো থাকুক বা না থাকুক, বিয়ে তো তাকে করতেই হবে। তাহলে মেয়েকে দেখে সে কী লাভ? এমনি সে মেয়ে জাতিকে বিশ্বাস করে না, মেয়েরা হয় ছলনাময়ী। সে জিদ করে বসেই আছে। আফরা এত চেষ্টার পরও যখন ভাইকে উপরে তাকাতে সক্ষম হলো না, তখন সে আশেপাশে লক্ষ্য করে দেখল সবাই কথায় ব্যস্ত, কেউ তাদের দিকে তাকিয়ে নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে আফরা তৈমুরের মাথায় নিজের হাত দিয়ে উঁচু করে আয়াতের দিকে তাকাতে বাধ্য করলো। তৈমুর যখন তাকালো, হঠাৎ তার মনে হলো তার কয়েকটি হার্টবিট মিস হয়ে গেল। তার নজর গেল চেয়ারে বসে থাকা মাথায় ঘোমটা টানা মেয়েটির দিকে। টানা টানা কাজল কালো আখির ঘন পাপড়িগুলো তিত্তির করে কাঁপছে। মেয়েটি ভয়ে নিজের দুই হাত কোলের উপর রেখে মোচড়াচ্ছে। হলুদ ফর্সা গায়ের রংটা জলজল করে উঠছে। বাসের থেকে বেশিক্ষণ তাকানোর সাহস হলো না তৈমুরের। মাথা নিচু করে ফেলে সে। বুকটা তার জোরে জোরে ধুকধুক করছে। এ কী অবস্থা? এমন হচ্ছে কেন? এমন তো হওয়ার কথা না। না না, সে এভাবে দুর্বল হতে পারে না, এভাবে রূপের জালে সে আটকে যেতে পারে না। তৈমুর শক্ত হয়ে বসে আছে, আর তাকাবে না, প্রশ্নই ওঠে না। কিন্তু তার অবাধ্য চোখ তার কথা শুনলে তো। বারবার বেহায়া চোখ তাকে অমান্য করে ভীতু হয়ে বসে থাকা মেয়েটির দিকেই চলে যাচ্ছে। আফরা ভাইয়ের এই অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে। আফরা তৈমুরকে প্রশ্ন করে, ভাইয়া তুমি এভাবে শক্ত হয়ে বসে আছো কেন? এমনি। না, এমনি এমনি তো কেউ এভাবে শক্ত হয়ে বসে থাকে না। একটু আগেও তো দেখলাম স্বাভাবিকভাবেই বসেছিলে। এই ওয়েট, তোমার কোষ্ঠকাঠিন্য হয়নি তো আবার? কি? হ্যাঁ, মানুষের কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে এভাবে শক্ত হয়ে চোখ মুখ খিচে বসে থাকে। আজকে সকালে টয়লেট গিয়েছিলে তুমি? চুপ কর বেয়াদব, কিসব আবল তাবল বলছিস? না গিয়ে থাকলে বলো ভাইয়া, এই বাড়িতেও টয়লেট আছে। চুপ, একদম চুপ। আরেকটা কথা বলে মেরে তক্তা বানিয়ে ফেলবো, বেয়াদব। আফরা হাসতে হাসতে চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। তখন তৈমুর মনে মনে বলে, আমার জীবনটা শাওন আর আফরা মিলে তেজপাতা করে দিয়েছে। এদের যন্ত্রণায় কোন দিন জানে আমি পাগল হয়ে যাব। ডাইনিং টেবিলের সামনে সবাই বসেছে। তাদের সামনে বাহারি রকমের খাবার পরিবেশন করা হয়েছে। জাহানারা, রেহানা, রোকসানা, আদিবা 4 জন মিলে সবাইকে খাবার পরিবেশন করছেন। কখন কার কী লাগবে সেসব দিকে খেয়াল রাখছেন তারা। মতিউর রহমান জোর করে সাইফুদ্দিন সাহেবকে তার সাথে খেতে বসিয়েছে। সে কোনোভাবেই এখন খেতে বসবেন না, কিন্তু মতিউর রহমানের জোড়াজুড়িতে বাধ্য হয়ে বসেছেন। তার পাশে বসেছে তানজিম। সালিয়া বেগমকেও জোর করে বসানো হয়েছে তাদের সাথে। আয়াতকেও বসতে বলা হয়েছে কয়েকবার, কিন্তু নাছোড় বান্দা সে, বসবে না তো বসবেই না। সম্মানের সাথেই তাদের বুঝিয়ে বলেছে। তানজিম শুরুর থেকেই তৈমুরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তৈমুর সেই শুরুর থেকেই বিষয়টি লক্ষ্য করছে, কিন্তু চুপ করে আছে। তৈমুরের প্লেটে একের পর এক খাবার তুলে দিতেই আছেন জাহানারা বেগম এবং রেহানা বেগম। বারবার নিষেধ করার পরও থামাথামির নাম নেই। তৈমুর আবার বলে, আন্টি প্লিজ আর দেবেন না, আমি তো খেতে পারবো না, আমার খাওয়া নিষেধ, আমার ডায়েট প্ল্যান ফলো করতে হয়। রেহানা বেগম পাশ থেকে টিক্কা কাবাব তৈমুরের পাতে দিতে দিতে বলেন, এত ডায়েট ফায়েট করে কি হবে? এখনই তো তোমাদের খাওয়া দাওয়ার বয়স, এখন মন ভরে খাবে না তো কখন খাবে? এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো তো, পেট ভরে খাও। তৈমুর এবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাও নিজেকে শান্ত রেখে বলে, আমার জন্য ডায়েট প্ল্যান ফলো করাটা অনেক জরুরি। আমি একজন বক্সার, আমার একটা নির্দিষ্ট ওজন মেনটেন করতে হয়। আপনি এগুলো রেখে দিন, আমি খেতে পারবো না। রেহানা বেগম আবার তৈমুরকে বোঝাতে যাবেন, তার আগেই হামিদা আফরোজ বলে ওঠেন। তৈমুর মাকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন বুঝতে পারছো না আম্মু? আমি এখন এসব খেতে পারবো না, আমার সামনের সপ্তাহে বক্সিং ম্যাচ আছে। হামিদা আফরোজ এবার শক্ত গলায় বললেন,
আমি তোমাকে খেতে বলেছি তৈমুর। তৈমুর বিরক্ত হয়ে বলে, ওকে ফাইন, খাচ্ছি আমি। আজকে আমার এক্সট্রা ওয়ার্কআউট করতে হবে। সাইফুদ্দিন সাহেব তৈমুরকে প্রশ্ন করেন, বাবা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কাজবাজ করবে নাকি বক্সিং পেশায় থাকবে? তৈমুর সোজাসুজি উত্তর দেয়। ইচ্ছে তো আছে বক্সিং কন্টিনিউ করার। তৈমুরের মুখে এই উত্তর শুনে সাইফুদ্দিন সহ তার পরিবারের সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন। এই পরিস্থিতি দেখে মতিউর রহমান হাসার চেষ্টা করে বলেন, আরে ও এমনি বলছে এসব। বক্সিং তো ও শখই করে। যে পর্যন্ত পড়াশোনা শেষ না হচ্ছে সেই পর্যন্তই করবে, তারপর আর করবে না। আমার এত ব্যবসা বাণিজ্য দেখবে কে তাহলে? আর তাছাড়াও ও যদি অন্য কোনো জব করতে চায় তাও করতে পারবে। মতিউর রহমানের কথা শুনে সবাই একটু আশ্বস্ত হলো। সব কথা বাদ দিয়ে সবাই খাওয়ায় মনোযোগী হলো। তৈমুর সব শুধু নীরবে দর্শকের মতো শুনে গেল। রাগে সে তার বাম হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে তৈমুর। খাওয়া দাওয়া পর্ব শেষে সবাই বসার ঘরে বসেছে আবার। এবার সবার হাতে পিরিচে করে মিষ্টি দই দেওয়া হয়েছে। সবাই টুকটাক গল্প করছে আর দই খাচ্ছে। এবার তানজিম তৈমুরের পাশে বসেছে। সে 1 চামচ করে দই মুখে দিচ্ছে আর তৈমুরের দিকে তাকাচ্ছে। তৈমুরও সেম একই কাজ করছে, দই খাচ্ছে আর তানজিমের দিকে তাকাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে চোখাচোখি হচ্ছে। নীরবতা ভেঙে তৈমুরই প্রশ্ন করল,